এমন ভাবে পড়ি যেন আর কোনোদিন ভুলে না যাও। ছবির একটা প্রেম কাহিনী দিয়ে আজকে ডিএনএ রেপ্লিকেশনটা বোঝার চেষ্টা করি। এই অধ্যায়টাই তোমাদের মনে একটা ভীতি তৈরি করে। তোমরা পড়াশোনা তোমাদের মাথায় ঢোকে না, তবে যেই জিনিসটা তোমাদের মাথায় ঢোকে সেটা হচ্ছে প্রেম। তো ডিএনএ রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? ডিএনএর ভৌত গঠনকে ব্যাখ্যা করার জন্য তারা নোবেল পাইছিল। কিসে নোবেল পাইছিল জানো? কেমিস্ট্রিতে নোবেল পাইছিল। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটাতে কোনো রসকস নাই, এবং বায়োলজির যে প্রথম অধ্যায়, এই অধ্যায়টাই তোমাদের মনে একটা ভীতি তৈরি করে। কোষ ও এর গঠন কেমন যেন একটা কোনো রসকসহীন, শুধু পড়ালেখা আর পড়ালেখা, এত পড়ালেখা এটার মধ্যে যে তোমরা এই অধ্যায়ে মনোযোগ ধরে রাখতে পারো না। ঠিক আছে, তো আজকে আমরা এমন একটা টপিক পড়ব এই প্রথম অধ্যায়ের, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে পরীক্ষাগুলোতে প্রায়ই আসে এবং তোমাদের জন্য খুবই মাথা ব্যথার একটা কারণ। তো এটা আজকে আমরা খুবই সহজভাবে পড়ার চেষ্টা করব। চলো তাহলে আজকে আমরা পড়তেছি ডিএনএ রেপ্লিকেশন, বংশগতীয় বস্তুর ডিএনএ রেপ্লিকেশন। ওকে, আচ্ছা, তো ডিএনএ রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? ডিএনএ রেপ্লিকেশন বলতে বুঝি একটি মাতৃ ডিএনএ থেকে, ডিএনএ রেপ্লিকেশন বলতে আমরা বুঝি যে একটি মাতৃ ডিএনএ থেকে একটি অপত্য ডিএনএ, একটি মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরির প্রক্রিয়া। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হবে। ওকে, তাহলে অপত্য মানে কি? অর্থাৎ একটি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে নতুন কয়টি? একটি থেকে দুইটি ডিএনএ তৈরি হবে। ঠিক যেরকমটা তুমি এইখানকার চিত্রে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে একটা মাতৃ ডিএনএ, এবং এইটা থেকে এই যে এইখানে এবং এইখানে দেখো দুইটা, এই যে এইটা একটা নতুন ডিএনএ এবং এইটা একটা নতুন ডিএনএ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ, এইটা হচ্ছে আমাদের অপত্য ডিএনএ। ঠিক আছে, তাহলে একটি মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এখানে আমরা সংজ্ঞা খুব সহজেই বলে ফেলতে পারতেছি। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন তোমাকে এই ডিএনএ রেপ্লিকেশন পড়তে হলে ডিএনএ এর ভৌত গঠন সম্বন্ধে তোমাকে কিছু ধারণা রাখতে হবে। তাহলে ডিএনএ এর ভৌত গঠন, তোমরা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক দুজন বিজ্ঞানী, নাম কি? ওয়াটসন অ্যান্ড ক্রিক, ওয়াটসন এবং ক্রিক নামে দুজন বিজ্ঞানী এই ডিএনএ এর ভৌত গঠনটাকে ব্যাখ্যা করছে। কত সালে? 1953 সালে। ওকে, 1953। ঠিক আছে, তো ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএ এর ভৌত গঠনকে ব্যাখ্যা করছে। তবে একটা মজার বিষয় কি জানো? এই ওয়াটসন এন্ড ক্রিক এই ডিএনএ এর ভৌত গঠনকে ব্যাখ্যা করার জন্য তারা নোবেল পাইছিল। কিসে নোবেল পাইছিল জানো? কেমিস্ট্রিতে নোবেল পাইছিল। কারণ এই ডিএনএ এর যেই গঠনটা, এটা একটা মানে কেমিক্যাল স্ট্রাকচার। কথা কি বুঝতে পারছো? তো ডিএনএ এর এটা একটা কেমিক্যাল মলিকিউলস। ওকে, তো এই জন্য ডিএনএ এর গঠনটা ব্যাখ্যা করার জন্য তারা হচ্ছে রসায়নে, কেমিস্ট্রিতে তারা হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে একটি মাতৃ ডিএনএতে দুটি স্ট্র্যান্ড থাকে। এটা আমরা সবাই জানি, একটা মাতৃ ডিএনএতে দুটি স্ট্র্যান্ড থাকে। তাহলে আমরা যদি সিম্পলি এখানে একটা ডিএনএ এর চিত্র আঁকি, ঠিক আছে, তাহলে এই যে একটা স্ট্র্যান্ড এবং এই যে একটা স্ট্র্যান্ড, তাহলে একটা মাতৃ ডিএনএতে কয়টা? দুইটা স্ট্র্যান্ড থাকবে। ওকে, একটি 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী। তাহলে একটি স্ট্র্যান্ড থাকবে যেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী, এবং আরেকটি স্ট্র্যান্ড থাকবে যেটি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী। কথা কি বুঝতে পারছো? তাহলে এই 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী যে স্ট্র্যান্ডটি, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম, ওকে, 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী যে স্ট্র্যান্ডটি, এই স্ট্র্যান্ডটির নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, তাহলে এই স্ট্র্যান্ডটির নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। ওকে, লিডিং স্ট্র্যান্ড। এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে আরো একটি সূত্রক, 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী যে সূত্রক, তার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য এই দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা। 3 প্রাইম থেকে 5 প্রাইম যে সূত্রকটা, তার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম যে সূত্রকটা, তার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে,
আচ্ছা, এখন মনে রাখবা যে বিষয়টা, যে ডিএনএ মাতৃ ডিএনএ স্ট্র্যান্ডকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট মানে হচ্ছে সাঁচ। সাঁচ সাঁচ ধরো যে যেরকম হচ্ছে ইট তৈরি করা হয়, সাঁচের মধ্যে যেই কাঁচা মাটিটা আছে সেটাকে দিয়ে ইট তৈরি করা হয়, যেই সাঁচে দেওয়া হয় তার রূপ ধারণ করে। সাঁচ হচ্ছে তাহলে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো কিছুর আকার দান করতে সাহায্য করে। তাহলে এই মাতৃ ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড থাকবে তাদেরকে আমরা বলতেছি টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মাতৃ ডিএনএ স্ট্র্যান্ড সবসময় 3' থেকে 5' অভিমুখী হয়। এইখানে একটা জিনিস হচ্ছে তোমাদের হচ্ছে খটকা লাগতে পারে যে ভাইয়া একটু আগেই তো বললেন যে মাতৃ ডিএনএতে দুইটা স্ট্র্যান্ড থাকবে, একটা হচ্ছে 3' থেকে 5' অভিমুখী, আরেকটা 5' থেকে 3' অভিমুখী, তাই না? তাহলে এখন বলতেছেন যে মাতৃ ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড সবসময় 3' থেকে 5' অভিমুখী হবে। কেন? কারণ হচ্ছে টেমপ্লেট হচ্ছে ওই স্ট্র্যান্ডটা যেই স্ট্র্যান্ড অনুযায়ী নতুন ডিএনএ সূত্রক তৈরি হবে, ঠিক আছে? তাহলে ডিএনএর যে টেমপ্লেট স্ট্র্যান্ডটা সেইটা সবসময় 3' থেকে 5' অভিমুখী হবে, ঠিক আছে? কারণ ডিএনএর যে নতুন সূত্রকটা সেটা সবসময় 5' থেকে 3' দিকে সংশ্লেষিত হয় বা 5' থেকে 3' অভিমুখী হয়ে তৈরি হয়। তাহলে এটা আমরা একটু পরে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেন এটা হচ্ছে 3' থেকে 5' আর এটা 5' থেকে 3'। তাহলে তোমরা হচ্ছে মনে রাখবা যে টেমপ্লেট স্ট্যান্ড হবে সবসময়, এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে টেমপ্লেট স্ট্যান্ড হবে সবসময় 3' থেকে 5' অভিমুখী, এবং আমাদের নতুন স্ট্র্যান্ড বা ডটার ডিএনএ স্ট্র্যান্ডটা সবসময় হবে 5' থেকে 3' অভিমুখী। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এখন চলো আমরা এখন ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান সমূহ, রিকোয়ার এলিমেন্টস অফ ডিএনএ রেপ্লিকেশনস। ওকে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান সমূহ। ওকে, দেখো তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান সমূহ এখানে কি কি আছে। তাহলে এটার জন্য আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটি ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। একটু আগে আমরা বলে আসলাম টেমপ্লেট স্ট্র্যান্ড মানে কি, তাহলে মাতৃ ডিএনএ যেই স্ট্র্যান্ড অনুযায়ী হচ্ছে নতুন ডিএনএ তৈরি হবে তাকে বলা হচ্ছে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটার জন্য, তাহলে এটা একটা প্রক্রিয়া, তাই না? তাহলে যে কোনো প্রক্রিয়া চলার জন্য কিসের প্রয়োজন হয়? এনার্জির প্রয়োজন হয়। যেরকম ধরো তোমার হচ্ছে ফ্যাক্টরিতে হচ্ছে কাপড় তৈরি হবে, সেটার জন্য কি এনার্জির প্রয়োজন, এটার জন্য হচ্ছে ইলেকট্রিসিটির সাপ্লাই প্রয়োজন, তাহলে আমাদের এইটা হচ্ছে মানবদেহের একটা এমন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এটার জন্য আমাদের অবশ্যই হচ্ছে একটা এনার্জি সোর্সের প্রয়োজন হবে। তাহলে বডিতে এনার্জি সোর্সের জন্য তার বাহির থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করা সম্ভব না, তো সেটার জন্য আমাদের বডিতে কি থাকে? আমরা অলরেডি সবাই জানি যে আমাদের বডিতে শক্তির যোগানদাতাকে এটিপি, জিটিপি, সিটিপি, হচ্ছে কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট এবং সাইটিডিন ট্রাইফসফেট। ওকে, আচ্ছা, এরা হচ্ছে আমাদের এইখানকার এনার্জি সোর্স বা শক্তির যোগানদাতা। আচ্ছা, তারপর যেই জিনিসটা সেটা হচ্ছে এনজাইম। কি এনজাইম? হেলিকেজ নামে একটা এনজাইম কাজ করবে। ওকে, এই নামটা মনে রাখো, নামটা কি? নামটা হচ্ছে হেলিকেজ এনজাইম। ওকে, এটা সিরিয়াল অনুযায়ী মনে রাখবা। কেন সিরিয়াল অনুযায়ী মনে রাখবা সেটা আমি বলতেছি। ওকে, তাহলে হেলিকেজ এনজাইম, টোপোআইসোমারেজ এনজাইম, এসএসবিপি প্রাইমার, ডিএনএ পলিমারেজ 1 এবং 3 এবং হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম, এই কয়টা আমাদের হচ্ছে কি প্রয়োজনীয় উপাদান। এই ডিএনএ রেপ্লিকেশন পড়ার জন্য তোমাকে এই কয়টা জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি যেই জিনিসটা তুমি মনে রাখবা, এখানে প্রায় সবগুলাই হচ্ছে এনজাইম, ঠিক আছে? দেখো এখানে প্রায় সবগুলাই এনজাইম, শুধুমাত্র একটা থাকবে প্রোটিন। কোনটা? এই যে আমাদের সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, আচ্ছা, এখন চলো আমরা এই ডিএনএ রেপ্লিকেশনটা এমনভাবে পড়ি যেন আর কোনোদিন ভুলে না যাও। ওকে, তোমরা পড়াশোনা তোমাদের মাথায় ঢোকে না, তবে যেই জিনিসটা তোমাদের মাথায় ঢোকে সেটা হচ্ছে প্রেম, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এই জিনিসটা এমনভাবে তোমাদের মাথায় ঢুকে না চাইতেও যেন ঢুকে যায়, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে ছবির একটা প্রেম কাহিনী দিয়ে আজকে ডিএনএ রেপ্লিকেশনটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে একটা মুভির ঘটনা বলতেছি আমি, ঠিক আছে? আমি পড়াচ্ছি না, একটা মুভির ঘটনা বলতেছি, ঠিক আছে? তাহলে একটা মুভিতে, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রেপ্লিকেশনের একটা চিত্র আছে, আমি এই চিত্রটা এদিকে আরেকটু আঁকার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে দেখো আমাদের একটা ডিএনএ ছিল কিরকম, একটা ডিএনএ ছিল এরকম পেঁচানো,
তাই না? একটা পেঁচানো ডিএনএ ছিল, এই ডিএনএ গুলার মধ্যে কি ছিল? নিউক্লিওটাইড বন্ধন ছিল, তাই না? এই ডিএনএ গুলার মধ্যে বেস পেয়ার ছিল, নিউক্লিওটাইড বন্ধন ছিল। এই যে নিউক্লিওটাইড বন্ধনগুলো কি? এই যে অ্যাডিনিন, থায়ামিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ঠিক আছে, এগুলো দিয়ে গঠিত হয়, তাই না? আমরা জানি যে এক একটা প্যাচের মধ্যে কি প্রায় হচ্ছে 10টি নিউক্লিওটাইডের বন্ধন বা বেস পেয়ার বা সিঁড়ি থাকে, তাই না? তো এরকম ভাবে একটা ডিএনএ প্রথমে কি ছিল? একটা ডিএনএ প্রথমে এরকম পেঁচানো ছিল, ঠিক আছে? তো পেঁচানো ছিল, এদের মধ্যে কি ছিল? এদের মধ্যে হচ্ছে অনেকগুলা বেস পেয়ার বা সিঁড়ি ছিল, তাই না? এবং পরবর্তীতে এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য হচ্ছে কি এই ডিএনএটার পেজগুলোকে খুলে ফেলতে হবে। ওকে, তাহলে এই ডিএনএ পেজগুলো খুলে ফেলবে। এখন তুমি মনে করো যে হচ্ছে আমাদের যেই মুভির ঘটনা আমি বলবো, সেই মুভিতে আমাদের একজন, তাহলে মুভি তৈরি করতে হলে আমাদের একজন নায়ক এবং নায়িকার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে নায়ক এবং নায়িকা কে? আমাদের 5 প্রাইম থেকে আমাদের 3 প্রাইম থেকে 5 প্রাইম যে সূত্রকটা আছে, এই সূত্রকটা হচ্ছে আমাদের মুভির নায়ক। ওকে, এবং হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম যে সূত্রকটা আছে, সে আমাদের মুভির নায়িকা। ওকে, তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম যে সূত্রকটা, সে হচ্ছে আমাদের মুভির নায়ক। 5 প্রাইম থেকে 3 প্রাইম যে সূত্রকটা, সে হচ্ছে আমাদের মুভির নায়িকা। তাদের মধ্যে কি অত্যন্ত সুমধুর একটা ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। ওকে, মানে তারা হচ্ছে কি একে অপরকে জড়ায় আছে, তাদের মধ্যে কি একটা সুন্দর মধুর একটা সম্পর্ক, তাদের একটা সেতু বন্ধন, ঠিক আছে? তো এখন কি হলো, তাদের হচ্ছে কি, তাদের ধরো নায়ক সাহেব হচ্ছে গরিব, নায়িকা হচ্ছে অনেক চৌধুরী সাহেবের মেয়ে, ঠিক আছে? তো এখন হচ্ছে এই নায়কের কাছে নায়িকাকে বিয়ে দিবে না। ওকে, এইটার এই তাদের যে প্রেম কাহিনীটা, এইটা জেনে ফেলছে কে? ওই চৌধুরী সাহেব, নায়িকার বাবা। ওকে, তাহলে এখন চৌধুরী সাহেব কি করবে? তাদের মধ্যের যে সম্পর্কটা, এটা ভেঙে ফেলবে, তাই না? এটা ভেঙে ফেলার কাজ করবে। তো এখন আমাদের এই চৌধুরী সাহেবের কাজটা করবে হচ্ছে এখানে ডিএনএ হেলিকেজ নামে একটা এনজাইম। এই যে দেখো, ডিএনএ হেলিকেজ নামে একটা এনজাইম, যেই এনজাইমটা আমরা হচ্ছে এই যে প্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে আসছিলাম যে ডিএনএ হেলিকেজ নামক একটা এনজাইম, যে হচ্ছে কি করবে, যে হচ্ছে এই ডিএনএ এর মধ্যবর্তী এই যে বেস পেয়ারগুলা ছিল, এই বেস পেয়ারগুলাকে সে আস্তে আস্তে কি করবে, সে এই বেস পেয়ারগুলোকে ভেঙে ফেলবে। এরকম ভাবে সে বেস পেয়ারগুলোকে ভেঙে ফেলবে। অর্থাৎ তুমি মনে রাখো যে হচ্ছে আমাদের নায়ক নায়িকার মধ্যে যে মধুর সম্পর্কটা বিদ্যমান ছিল, সেটা হচ্ছে ধরো নায়িকার বাবা এখানে হচ্ছে ভিলেন হিসাবে এসে সে কি করবে, এখানে হচ্ছে সেই নায়িকার বাবা হিসাবে কাজ করতেছে হেলিকেজ এনজাইম। সেই হেলিকেজ এনজাইম তাদের মধ্যে যে সুমধুর সম্পর্কটা, সেটা হচ্ছে কি করবে, ভেঙে ফেলবে। ওকে, আচ্ছা, এখন সম্পর্ক ভাঙলো, কিন্তু তারা এখনো তো হচ্ছে জট পাকায় আছে, তাই না? তাদের মধ্যে তো এখনো হচ্ছে অল্প একটু ভালোবাসা বিরাজমান, ঠিক আছে? তো এখন এই যে এই জটটা ভাঙার জন্য, অর্থাৎ পুরোপুরি সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত করার জন্য যে এনজাইমটা কাজ করবে, তার নাম কি? তার নাম হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম। তাহলে আমরা হচ্ছে তোমার এই যে এখানে যে প্রত্যেকটা এনজাইমের নাম পড়ছিলাম, তাহলে এদের কাজগুলো তোমরা একে একে বুঝো। যে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি হেলিকেজ এনজাইম, তাহলে হেলিকেজ এনজাইম কি করবে? হেলিকেজ এনজাইম হচ্ছে ডিএনএ এর মধ্যবর্তী নিউক্লিওটাইডের যে মানে বন্ধনগুলো আছে, এদেরকে ভেঙে ফেলবে। ওকে, এবং হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম, এই টোপো আইসোমারেজ এনজাইম কি করবে? টোপো আইসোমারেজ এনজাইম হচ্ছে ডিএনএ এর যে মধ্যবর্তী সুপার কয়েলিং, ঠিক আছে? ডিএনএ এর মধ্যবর্তী, এই যে দেখো, টোপো আইসোমারেজ এনজাইম হচ্ছে কি ডিএনএ এর মধ্যবর্তী যে সুপার কয়েলিং, ঠিক আছে, এবং হচ্ছে টেনশন, অর্থাৎ ডিএনএ এর মধ্যবর্তী চাপকে কমায় ফেলবে, এবং হচ্ছে তারা যে এরকম ভাবে পেঁচায় থাকে, এই প্যাচটাকে সে খুলে ফেলবে। ওকে, তাহলে ডিএনএ এর মধ্যবর্তী এই যে প্যাচগুলোকে খুলতে সাহায্য করে। ওকে, তাহলে এখন হচ্ছে এই যে আমাদের এই মুভির নায়ক নায়িকার মধ্যে যে হচ্ছে অত্যন্ত মধুর যে সম্পর্ক এবং তাদের মধ্যে যে বন্ধন এবং প্যাচ, এইগুলা খুলে ফেললো কে? তাহলে ধরো হচ্ছে হেলিকেজ এনজাইমকে ধরতে পারো তুমি বাবা। তাহলে বাবা হচ্ছে কি প্রথমে তাদের হচ্ছে বন্ধনকে ভেঙে দিল, তারপরে হচ্ছে মেয়ের মা কি মেয়েকে হচ্ছে নানাভাবে বুঝায় টুঝায় কি করলো, তাদের মধ্যে যে হচ্ছে শেষ ভালোবাসাটুকু অবশিষ্ট ছিল, সেইটাও হচ্ছে কি ভেঙে ফেলার কাজ করলো। তাহলে এখন কি তারা দুইজন পৃথক হয়ে গেল, তাই না? তারা দুইজন পৃথক হয়ে গেল, কিন্তু পৃথক হয়ে গেলেও ওই যে নদী মারা গেলেও তো একটা র্যাক থেকে যায়, তাই না? তো হচ্ছে তাদের মধ্যে এখনো এই যে ভালোবাসার
ছাপটা বিরাজমান, এই যে তাদের যে বন্ধনটা ছিল, ওকে, এই বন্ধনের যেই টুকরা টুকরা অংশগুলা এইগুলা কিন্তু থেকে যাবে। ওকে, আচ্ছা, এখন ভালোবাসা মরে না, ঠিক আছে, প্রেম মরে না। তো আমাদের এরকম ভাবে এই এই ডিএনএ রেপ্লিকেশনের এই যে দুটির মধ্যে যে তাদের ভালোবাসার সম্পর্ক, এটা হচ্ছে একবারে যে শেষ হয়ে গেছে তা না। তো এটা তারা যে কোনো সময় আবার হচ্ছে তারা হচ্ছে পেঁচিয়ে যেতে পারে একে অপরের সাথে, ঠিক আছে। তো এইটার জন্য তারা যেন আবার একসাথে জট পাকিয়ে যেতে না পারে এবং একসাথে পেঁচিয়ে যেতে না পারে, বন্ধন গঠন করতে না পারে, এখন এইখানে একটা প্রহরী হিসাবে কাজ করবে। ধরো এইটা হচ্ছে মেয়ের ভাই, ঠিক আছে, তো হচ্ছে মেয়ের ভাই কি এখানে হচ্ছে প্রহরী হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। তো হচ্ছে এই প্রহরীর কাজটা হচ্ছে এই মেয়ের ভাইয়ের কাজটা করবে হচ্ছে এসএসবিপি। এসএসবিপি মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করবে? এই ডিএনএ সূত্রক দুটিকে পৃথক রাখতে সাহায্য করবে, তারা যেন আবার একসাথে পেঁচিয়ে যেতে না পারে। আর কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথমে হচ্ছে হেলিকেজ এনজাইম খুলে ফেললো, টোপোআইসোমারেজ এনজাইম তাদের মধ্যবর্তী প্যাচকে ভেঙে ফেললো, তাদেরকে হচ্ছে দুটি সরল সূত্রকে পরিণত করলো, সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করলো, এবং হচ্ছে এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন তারা যেন আবার জট পাকিয়ে যেতে না পারে, সেজন্য তারা হচ্ছে কি করলো? তারা হচ্ছে এরা প্রহরী হিসাবে কাজ করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন তারা হচ্ছে পুরোপুরি সেপারেট, তারা পুরোপুরি দুটি সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হয়ে গেছে। ওকে, কিন্তু এখন তাদেরকে এইভাবে তো বেশি দিন রাখা যাবে না, তাদেরকে কি এই সিঙ্গেল থেকে মিঙ্গেল করতে হবে। তো তো এই মিঙ্গেল করার জন্য এখন তাদেরকে তো হচ্ছে বাবা মা তো আর হচ্ছে প্রেম করাবে না, বাবা মা কি করবে? বিয়ে দিবে, তাই না? তো বিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? বিয়ে দেওয়ার জন্য অবশ্যই কি একটা ঘটকের কাজ লাগে, তাই না? ঘটক সাহেব, এখন হচ্ছে সেই ঘটক সাহেব আসবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে হচ্ছে সূত্রক দুটা কি, একটা ধরো হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, প্রাইম থেকে 3 প্রাইম, অর্থাৎ এই যে আমাদের এইখানে চিত্রে হচ্ছে এই যে 3 5 5 3। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে এইখানে হচ্ছে কি একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং আরেকটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। ওকে, এখন আমরা হচ্ছে এই যে 3 প্রাইম প্রান্তটা আছে, ওকে, এই 3 প্রাইম প্রান্ত, এই 3 প্রাইম প্রান্তে মনে রাখবা যে আমি হচ্ছে আগেই বলছি যে হচ্ছে 3 প্রাইম প্রান্তটা হচ্ছে কি, আচ্ছা, এখানে যে মুক্ত 3 প্রাইম প্রান্তটা থাকবে, এখানে যে এই যে মুক্ত 3 প্রাইম প্রান্তটা, এটা মনে রাখবা এটা হচ্ছে মেয়ের বাড়ি। ওকে, তো এই মুক্ত 3 প্রাইম প্রান্তে হচ্ছে কি ঘটক সাহেব হচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। ওকে, তো এখানে এই ঘটকের কাজটা কে করবে? এই ঘটকের কাজটা করবে হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার। তাহলে আরএনএ প্রাইমার হচ্ছে এখানে ঘটক হিসাবে কি করবে? এই যে মেয়ের বাড়িতে কি করছে? বিয়ের প্রস্তাবটা নিয়ে গেছে। ওকে, এখন ছেলে প্রতিষ্ঠিত, মেয়ের মা বিয়ের জন্য হচ্ছে আরো মেয়েকে বুঝাবে। ওকে, তো এই মেয়ের মার কাজটা করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ওকে, ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ। ওকে, এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম থাকবে দুইটা, কয়টা? দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। ওকে, এখন এই ডিএনএ পলিমারেজ যে 3 এনজাইম সেটা হচ্ছে কি এই আরএনএ প্রাইমারের মাথায় বসবে এবং বসে এই যে আরএনএ প্রাইমার যে এই যে নতুন সূত্রক তৈরির প্রক্রিয়াটা শুরু করলো, বা এই যে বিয়ের প্রক্রিয়াটা যে সে শুরু করলো, আমরা যে ঘটনা বলতেছিলাম, তাহলে এই ঘটনাকে সে সামনের দিকে আগায় নিয়ে যাবে, অর্থাৎ একদম হচ্ছে বিয়ে করায় ফেলবে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এখন মেয়ে মানুষের মন বদলে, ক্ষণে ক্ষণে মন বদলে, ঠিক আছে। এখন সে হচ্ছে কি পাইছে? ও প্রতিষ্ঠিত ছেলে পাইছে, এখন সে প্রেম প্রীতির কথা ভুলে গেছে, ঠিক আছে। পূর্বের প্রেম সে ভুলে গেছে, সে একদম সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে, ঠিক আছে, কোনো ধরনের কোনো বাধা ছাড়াই সে কি করছে? তার এই বিয়ের কার্যক্রমটা সম্পন্ন হয়েছে। ওকে, আচ্ছা, তো এই ডিএনএ পলিমারেজ এনজাইম এখন কি করবে? হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে একটা সূত্রক তৈরি করবে। ওকে, এখন এই যে নিরবিচ্ছিন্ন সূত্রক তৈরি করলো, তাহলে এইটুক হচ্ছে আমাদের ডিএনএ সূত্রক, কিন্তু এই ডিএনএ সূত্রকে দেখো এখানে আরএনএ প্রাইমার যুক্ত আছে, তাই না? আরএনএ প্রাইমার যুক্ত আছে। এখন ডিএনএ এর মধ্যে আরএনএ থাকতে পারে না, অর্থাৎ বিয়ে শাদীর কাজ শেষ। ঘটক সাহেবের আর কোনো কাজ আছে? আর ঘটক সাহেবের কোনো কাজ নাই। তাহলে এই ঘটক সাহেবকে এখন হচ্ছে ছুঁড়ে ফেলে দিতে হবে। তো এই ঘটক সাহেবকে ছুঁড়ে ফেলে দেওয়ার কাজটা করবে হচ্ছে এখানে আরো একটা এনজাইম বসবে, যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, এই যে দেখো এই যে এনজাইমটা ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, সে হচ্ছে আবার এখানে বসবে, বসে কি করবে? এই যে আরএনএ প্রাইমারের যে অংশটুকু আছে এই অংশটুকুকে ডিএনএ এর অংশে
পরিণত করবে। ওকে, অর্থাৎ এখন দেখো এই পুরা সূত্রকটা এখন নতুন ডিএনএর একটা সূত্রক তৈরি হয়েছে। ওকে, এখানে নতুন ডিএনএর একটা সূত্রক তৈরি হয়ে গেছে। ওকে, এই সূত্রকটার দিক কি হবে? এই সূত্রকটার দিক হবে, আমরা আগেই পড়ছি, নতুন স্ট্র্যান্ড কি হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়। তাহলে এইটা হচ্ছে যদি 3 প্রাইম হয় তাহলে এটা 5 প্রাইম হবে, তাহলে হচ্ছে এইটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অর্থাৎ এই দিকে, এবং এইটা হচ্ছে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী মাতৃসূত্রককে কপি করছে, অর্থাৎ এটা লিডিং স্ট্র্যান্ডকে কপি করছে। তাহলে এই সূত্রকটা হবে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে। কথা কি বুঝতে পারছো? এবং হচ্ছে আমাদের এই পাশে তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যে আমাদের আরেকটা সূত্রক যেটা বাকি আছে, এই সূত্রকটা হচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী। ঠিক আছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী। তাহলে এই সূত্রকটাকে আমরা বলবো হচ্ছে কি, এই সূত্রকটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। ওকে, তাহলে এই সূত্রকটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। তাহলে এই ল্যাগিং স্ট্যান্ডে আমাদের হচ্ছে মুক্ত 3 প্রাইম প্রান্ত থাকবে না। দেখো এই ল্যাগিং স্ট্যান্ডে কি কোনো মুক্ত 3 প্রাইম প্রান্ত আছে? দেখো এইটা হচ্ছে কি মুক্ত 5 প্রাইম প্রান্ত, কিন্তু এই পাশের যে প্রান্তটা এটা তো 3 প্রাইম প্রান্ত, কিন্তু এটা তো হচ্ছে মুক্ত না, এটা তো হচ্ছে বদ্ধ, তাই না? তাহলে হচ্ছে ডিএনএ এর যে হচ্ছে মুক্ত 3 প্রাইম প্রান্ত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা। তাহলে ডিএনএ মুক্ত 3 প্রাইম প্রান্ত এখানে নাই, তাহলে এখানে আছে 5 প্রাইম প্রান্ত। তাহলে আমরা জানি আরএনএ প্রাইমার হচ্ছে শুধুমাত্র কিসে বসতে পারে? আরএনএ প্রাইমার শুধুমাত্র হচ্ছে 3 প্রাইম প্রান্তে বসতে পারে। ওকে, তাহলে এখন তো হচ্ছে এখানে 3 প্রাইম প্রান্ত নাই, এখন 3 প্রাইম প্রান্ত নাই, তো এখন কি করার আছে? তাহলে মাঝখান থেকে একটা 3 প্রাইম প্রান্তকে খুঁজে বের করে নিতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে যে ভাইয়া হচ্ছে 3 প্রাইম প্রান্ত আবার মাঝখানে আমি কোথা থেকে পাবো? মাঝখানে তো 3 প্রাইম প্রান্ত পাওয়ার সুযোগ নাই। দেখো মাঝখানে তোমাকে এটা বোঝার জন্য ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার বুঝতে হবে। ওকে, ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। এই যে দেখো একটা ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার। ওকে, এই যে দেখো এইটা হচ্ছে পেন্টোজ সুগার, এটার নাম কি? এটা হচ্ছে পেন্টোজ সুগার। ওকে, তাহলে একটা পেন্টোজ সুগারের সাথে একটা কি নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত ক্ষার, এবং এই যে 5 নাম্বার কার্বন এইখানে যুক্ত হচ্ছে একটা ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে। ওকে, এভাবে যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড তৈরি হয়, এবং এই নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়। এভাবে হচ্ছে একটার সাথে আরেকটা এইভাবে অনেকগুলো নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। কথা কি বুঝতে পারছো? তো সেই নিউক্লিক অ্যাসিডটাই হচ্ছে, যদি ডিঅক্সিরাইবোজ সুগারের নিউক্লিক অ্যাসিড হয় সেক্ষেত্রে সেটা হবে ডিএনএ। ওকে, এখন দেখো, এখন হচ্ছে এই যে পেন্টোজ সুগার, এইটার হচ্ছে এইটা 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, এইটা 3 নাম্বার কার্বন। দেখো এটার চিত্রটা আমি এইদিকে আঁকি। তাহলে এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা। ওকে, তাহলে এই পেন্টোজ সুগারের এই দিকে হচ্ছে একটা হাইড্রোজেন থাকে, এবং এই দিকে ধরো একটা নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত হবে। এখানে আমি একটা অ্যাডেনিন যুক্ত করলাম। ওকে, একটা অ্যাডেনিন যুক্ত করলাম, অ্যাডেনিনের এই যে চিত্র আছে, তো অ্যাডেনিনের একটা অ্যাডেনিন যুক্ত করলাম, এবং হচ্ছে তার এই যে 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে কি থাকবে? 2 নাম্বার কার্বনে হচ্ছে 2টাই হাইড্রোজেন থাকবে, এবং তার যে এই যে 3 নাম্বার কার্বন, এখানে একটা হচ্ছে হাইড্রোজেন থাকবে আর একটা কি হাইড্রোক্সিল আয়ন থাকবে, এবং এইখানে হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে, এবং এইদিকে হচ্ছে CH2OH থাকবে, তাই না? এটা হচ্ছে কি একটা পেন্টোজ সুগারের চিত্র। ওকে, এখন হচ্ছে তার 1 নাম্বার কার্বনে কি ওই যে নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত হলো, কিন্তু তার হচ্ছে যে এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনে কি হবে? এই 5 নাম্বার কার্বনে দেখো, এই 5 নাম্বার কার্বনে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এইখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। এখন ফসফেট গ্রুপের সংকেত কি? দেখো একটা ফসফেট গ্রুপকে যদি আমি হচ্ছে গাঠনিক আকারে লিখি, তাহলে একটা ফসফেট গ্রুপের সংকেত হবে এরকম। একটা ফসফেট গ্রুপের সংকেত হচ্ছে এরকম। ওকে, তাহলে এখন হচ্ছে এইখানে একটা কার্বন আছে 5 নাম্বার কার্বন, এই কার্বনটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে এই 5 নাম্বার কার্বনের হচ্ছে তোমার এটার সাথে হচ্ছে একটা, দেখো এটাকে আমি এইভাবে ভেঙে লিখি, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ CH2, এবং এইদিকে আছে কি OH, এদিকে আছে OH, এবং হচ্ছে এই পাশে যদি আমি হচ্ছে দেখো এই পাশে যদি আমি হচ্ছে OH আঁকি, তাহলে এইখানে একটা OH আছে, এবং এইখানে আরেকটা কি আছে? OH আছে, তাই না? তাহলে এই দুইটা OH মিলে কি করবে? এইদিকে পানি গঠন করবে। ঠিক আছে, এদিকে পানি গঠন করবে। এখন পানি গঠন করলো, এখান থেকে একটা হাইড্রোজেন গেল, এখান থেকে আরেকটা হাইড্রোজেন গেল, এখান থেকে একটা অক্সিজেন গেল, তাহলে কি মাঝখানে একটা কি অক্সিজেন থেকে যাচ্ছে না? তাহলে এদের বন্ধনটা কি রকম হবে? এদের বন্ধনটা হবে হচ্ছে এখানে দেখো,
তাহলে এই ফসফরাসের সাথে একটা অক্সিজেন, অর্থাৎ এরকম একটা বন্ধন গঠিত হবে। কথা কি বুঝতে পারছো? তো এখন এই যে এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই পুরাটা মিলে হচ্ছে একটা নিউক্লিওটাইড। এরকম আরো একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, ধরো এই নিচে আমাদের বা এটার উপরে আরো একটা নিউক্লিওটাইড আছে, ঠিক আছে। তাহলে ধরো এইদিকে আমাদের আরো একটা নিউক্লিওটাইড আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমি CH2OH দিলাম, এখানে আরো একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। এখন এইটার যে এই যে এইটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনের যে OH গ্রুপ আছে, এই 3 নাম্বার কার্বনের OH গ্রুপের সাথে এই যে 5 নাম্বার কার্বনের যে এই যে এখানে আরো একটা OH গ্রুপ, ধরো এই চিত্রটাকে আমি যদি হচ্ছে মুছে, এই চিত্রটাকে আমি মুছে, ধরো এখানে একটা ফসফরাস, ধরো উপরে আমি হচ্ছে একটা OH দিলাম, এই দিকে হচ্ছে আমি অক্সিজেনটাকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই তো, তাই না? তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের এইখানের যে OH গ্রুপ এবং এইখানের যে OH গ্রুপ, এটা হচ্ছে অন্য আরেকটা নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের OH গ্রুপ, এবং এটা হচ্ছে আমাদের এই নিউক্লিওটাইডের যে হচ্ছে 5 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, সেই ফসফেট গ্রুপের OH গ্রুপ। তাহলে এই দুইটা OH মিলে আবার কি করবে? এই দুইটা OH মিলেও কি এদিকে পানি গঠন করবে, তাই না? তাহলে পানি গঠন করলে এখানে কি এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এবং একটা অক্সিজেন চলে গেল, তাহলে এখানে কি আরো একটা অক্সিজেন থেকে যাবে, ঠিক এখানকার মতো। তাহলে এখন হচ্ছে কি এইখানেও কি হবে? এখানেও হচ্ছে এরকম একটা বিক্রিয়া হবে, হ্যাঁ, এখানে একটা অক্সিজেন এবং এখানে একটা অক্সিজেন, ওকে। অর্থাৎ আমাদের এই যে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যে যুক্ত হবে, ঠিক আছে, এই যে একটা নিউক্লিওটাইড যে আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হচ্ছে, এটা দেখো এই যে এটা হচ্ছে 3 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের বিক্রিয়া হচ্ছে। কথা কি বুঝতে পারছো? তো এখন হচ্ছে আমরা ধরো যে কোনো একটা জায়গা থেকে, এটা তো হচ্ছে এইভাবে এই স্ট্রাকচারটা চলমান থাকবে, এই স্ট্রাকচারটা এখান থেকে একদম চলমান থাকবে। তো এই চলমান স্ট্রাকচারের যে কোনো একটা জায়গা থেকে আমি যদি কেটে ফেলি, তাহলে হয় সেখানে 3 প্রাইম প্রান্ত পাবো, নয় সেখানে 5 প্রাইম প্রান্ত পাবো, তাই না? তাহলে মুক্ত অবস্থায় হয় 3 প্রাইম প্রান্ত পাবো, নয়তো 5 প্রাইম প্রান্ত পাবো। অর্থাৎ আমাদের যে ডিএনএ স্ট্র্যান্ড আছে, ডিএনএ যে স্ট্র্যান্ডগুলো আছে, ধরো এই যে যে ডিএনএ স্ট্র্যান্ড, এইটার এইখানে ধরো এই আমরা এইখানে 3 প্রাইম দিচ্ছি, ধরো এইখানে হচ্ছে 5 প্রাইম দিচ্ছি, এবং এইখানে 5 প্রাইম দিচ্ছি, এইখানে 3 প্রাইম দিচ্ছি, তাই না? এখন এই মুক্ত প্রান্তে 3 প্রাইম 5 প্রাইম ছাড়াও আমাদের এই যে যে পুরা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের যে কোনো জায়গায় হচ্ছে কি 3 প্রাইম 5 প্রাইম থাকতে পারে, কারণ একটু পরপরই 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম এইভাবেই এরা যুক্ত হচ্ছে, ওকে। তাহলে যে কোনো একটা জায়গা থেকে আমি হচ্ছে এখন কি করব? এখন এইখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমি হচ্ছে 3 প্রাইমকে খুঁজে বের করে নিব, ওকে। তাহলে এই 3 প্রাইমের এই জায়গাটাতে তাহলে মুক্ত 3 প্রাইম প্রান্ত ছাড়া কি ওই যে ঘটক বলছিলাম, কারে বলছিলাম, আরএনএ প্রাইমার, এই আরএনএ প্রাইমার বসতে পারে না। তাহলে হচ্ছে এই পাশের এই মুক্ত 3 প্রাইম প্রান্তে কি করবে? এখন হচ্ছে এই আরএনএ প্রাইমারটা বসবে, ওকে। এখন এই আরএনএ প্রাইমার ঠিক আগের মতোই কি করবে? আরএনএ প্রাইমারের মাথায় হচ্ছে কি বসবে? এখানে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম বসবে, এবং ডিএনএ পলিমারেজ 3 এনজাইম এখন কি করবে? হচ্ছে এই দিকে একটা হচ্ছে সূত্রক তৈরি করবে, ওকে। এই যে সূত্রকটা, এই সূত্রকটা তৈরি হবে খন্ড খন্ড আকৃতিতে। কেন? কারণ হচ্ছে মানে এই যে এখানে যে হচ্ছে তোমার এই যে 3 প্রাইম, এখানে তো 3 প্রাইমটা হচ্ছে এটা, এই স্ট্যান্ডটা উল্টা, এই স্ট্যান্ডটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ডের যে রেপ্লিকেশনটা হয় সেটা হয় খন্ড খন্ড আকৃতিতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো? তাহলে এইটা যেহেতু আমরা হচ্ছে মেয়ে দিয়া মনে রাখছি, তাহলে এটা যদি ছেলে দিয়া মনে রাখি, ছেলেদের ভালোবাসার ক্ষমতা কি তীব্র বা প্রখর হয়, তাই না? তাহলে সে হচ্ছে কি ধরো বিয়েতে অল্প রাজি হয়, আবার হচ্ছে মাঝরাতে তার হচ্ছে মনে হয় হাই রে আমার হচ্ছে প্রেম ভুলে গেলাম, ঠিক আছে, আমার হচ্ছে অন্তর জ্বলে গেল। তো হচ্ছে সেই অন্তর জ্বালা থেকে হচ্ছে কি সেইখানে হচ্ছে কি তার হচ্ছে এখানে হচ্ছে এক একটা খণ্ড তৈরি হয়, ঠিক আছে, যে হচ্ছে তার এই মাঝে মধ্যে রাজি হয়, এই মাঝে মধ্যে সে হচ্ছে কি যে বিয়ে করবে না,
বুঝতে পারছো? তো এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই জন্য হচ্ছে এদের এখানে হচ্ছে খন্ড খন্ড হবে, খন্ড খন্ড আকৃতিতে হচ্ছে তারা রেপ্লিকেট করবে। তো এদের যে এই যে প্রত্যেকটা খন্ড, এই খন্ডটাকে বলা হয় ওকাজাকি খন্ড। ওকে, এদের এই খন্ডটাকে বলা হয় ওকাজাকি খন্ড। এই ওকাজাকি খন্ডগুলাকে এখন হচ্ছে এই যে খন্ডগুলা তো খন্ড থাকলে হবে না, এদেরকে জোড়া দিতে হবে। এই জোড়া দেওয়ার কাজটা করবে হচ্ছে ডিএনএ লাইগেজ। ঠিক আছে, তাহলে এই যে এই খন্ডটাকে জোড়া দেওয়ার কাজ কে করতেছে? ডিএনএ লাইগেজ নামের এনজাইম কাজ করতেছে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে একবার শুরু থেকে দেখো, আমাদের হচ্ছে এই পাশে যে এই যে কাজগুলা দেখে নে, এই ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহ। ঠিক আছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডিএনএ রেপ্লিকেশন যেই জায়গা থেকে শুরু হবে তাকে বলা হচ্ছে ওরি। ওরি মানে হচ্ছে এই যে তার যে এই যে প্রথম যে স্থানটা, এটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যেই জায়গা থেকে শুরু হবে তার নাম হচ্ছে ওরি, বা অরিজিন শব্দ থেকে এই ওরি শব্দটা আসছে। ওকে, তারপর হচ্ছে কি হেলিক্যাজ নামক এনজাইম। হেলিক্যাজ এনজাইম কাজ করে, দেখো হেলিক্যাজ হচ্ছে কি করবে? ডিএনএ দুটি স্ট্র্যান্ডকে আলাদা করবে এবং ডিএনএ এর মধ্যবর্তী নিউক্লিওটাইড বেস পেয়ারগুলোকে ভেঙে দেবে এবং স্ট্র্যান্ডগুলোকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করবে। তাহলে এটা আমরা অলরেডি বলছি যে হেলিক্যাজকে আমরা কি হচ্ছে মেয়ের বাবা হিসাবে ধরছি, যে হচ্ছে তারা হচ্ছে কি একটা সুন্দর প্রেমের সম্পর্ককে ভেঙে দিল, অর্থাৎ দুইটা স্ট্র্যান্ডের মধ্যে হচ্ছে কি একটা কি সম্পর্ক ছিল, তাহলে এই সম্পর্কটাকে হচ্ছে এই যে সম্পর্কটা ছিল কি নিউক্লিওটাইড বেস পেয়ার দিয়ে একটা সম্পর্ক ছিল, তাহলে এই নিউক্লিওটাইড বেস পেয়ারগুলোকে ভেঙে দেবে, ভেঙে দেওয়ার ফলে কি তারা সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হবে। কথা কি বুঝতে পারছো? তারপর কি, তারপর হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ কি করবে? তাদের মধ্যবর্তী এই যে কয়েল বা এই যে তাদের যে পেঁচানো যে ভাবটা, এই পেঁচানো ভাবটাকে হচ্ছে কি ছড়ায়া দিবে বা হচ্ছে পেঁচানো ভাবটা খুলে ফেলবে। ওকে, তাহলে এই মধ্যবর্তী প্যাচগুলোকে সে খুলে ফেলবে। ওকে, তারপর কি, তারপর হচ্ছে যদি এই হেলিক্যাজ এনজাইম না থাকতো তাহলে এবং টোপোআইসোমারেজ এনজাইম না থাকতো তাহলে কি ডিএনএ কে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করা সম্ভব হতো না। এখন তাদের মধ্যে যে হচ্ছে গভীর প্রেম, তাহলে এটা যে কোনো সময় তারা হচ্ছে কি আবার জোড়া লাগা যেতে পারে, যে কোনো সময় তাদের মধ্যে আবার হচ্ছে এই বন্ধন করা জোড়া লাগা যেতে পারে। তাহলে এখানে প্রহরী হিসাবে কাজ করবে এসএসবিপি বা কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা হচ্ছে কি এদেরকে আবার জোড়া লাগতে দিবে না, এটা মনে রাখবা। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি এই স্ট্র্যান্ড দুটাকে আবার জোড়া লাগতে দিবে না। ওকে, আচ্ছা এখন দেখো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারকে হচ্ছে মনে রাখবা যে লিডিং স্ট্র্যান্ডের মুক্ত থ্রি প্রাইম প্রান্তে, লিডিং স্ট্র্যান্ডের মুক্ত থ্রি প্রাইম প্রান্তে কি যুক্ত হবে? আরএনএ প্রাইমার যুক্ত হবে। ওকে, এবং হচ্ছে কি এই আরএনএ প্রাইমারকে আমরা হচ্ছে ঘটক হিসাবে তুমি মনে রাখতে পারো যে হচ্ছে কি সে মেয়ের বাড়িতে কি হচ্ছে বিয়ের ঘন নিয়ে গেছে। তারপর কি, তারপর হচ্ছে এই আরএনএ প্রাইমারের প্রান্তে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম, এটাকে তুমি মেয়ের মা হিসাবে ধরতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে মেয়ের মা এখন কি করতেছে? মেয়েকে বুঝায় শোনায় বিয়াতে রাজি করাচ্ছে। তাহলে হচ্ছে মেয়ে যেহেতু, তাহলে সেই সূত্রকটা কিভাবে তৈরি হবে? নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে। এই সূত্রকটা কিভাবে তৈরি হবে? নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে। কথা কি বুঝতেছো? তো হচ্ছে মুক্ত 3 প্রাইম প্রান্তে আরএনএ প্রাইমার হচ্ছে যুক্ত হবে এবং তারপরে হচ্ছে কি ডিএনএ পলিমারেজ এনজাইমের কার্যকারিতার ফলে এই যে লিডিং স্ট্র্যান্ডে, এই লিডিং স্ট্র্যান্ডে হচ্ছে কি হবে? নিরবিচ্ছিন্নভাবে একটা সূত্রক তৈরি হবে। ওকে, তারপর কি, তারপর হচ্ছে নতুন ডিএনএ এর ক্ষেত্রে আরএনএ প্রাইমার দরকার হয় না। তাহলে হচ্ছে ওই যে আমি বললাম যে হচ্ছে ডিএনএ যখন হচ্ছে তোমার নতুন ডিএনএ যখন তৈরি হয়ে গেছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায়, তখন তো হচ্ছে এখানে হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রকৃতির কোনো কিছুর দরকার নেই, অর্থাৎ ঘটকের দরকার নাই। তাহলে এই ঘটককে আমরা হচ্ছে এখন কি বিদায় করে দিব। তাহলে এই ঘটক কি বিদায়ের কাজটা কে করবে? ডিএনএ পলিমারেজ 1 এনজাইম করবে। কথা কি বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি, তাহলে একটা আমাদের লিডিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশন কমপ্লিট। তারপর কি আমাদের ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ডে তাহলে হচ্ছে এই যে এখান থেকে আমরা বুঝাইছি যে হচ্ছে কিভাবে আমরা মাঝখান থেকে, তাহলে হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে মুক্ত 3 প্রাইম প্রান্ত থাকবে না, তাহলে এখানে থাকে মুক্ত 5 প্রাইম প্রান্ত। তো এই জন্য আমরা হচ্ছে মাঝখান থেকে 3 প্রাইম প্রান্তকে খুঁজে বের করে নিব। ওকে, এবং হচ্ছে এই 3 প্রাইম প্রান্ত খুঁজে বের করে সেইখানে হচ্ছে কি এই আগের মতো আরএনএ প্রাইমার যুক্ত হবে এবং এই আরএনএ প্রাইমারের মাথায় এখানে হচ্ছে কি ডিএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হবে। এটাকে তুমি হচ্ছে ছেলের মা ধরতে পারো। এখন হচ্ছে ছেলের মা তাকে বুঝাচ্ছে, এখন হচ্ছে ছেলে তো হচ্ছে বুঝতে চায় না, তো বুঝতে চায় না দেখে এখানে কি তার হচ্ছে খন্ড খন্ড হয়ে, ঠিক আছে, এখানে কি খন্ড খন্ড হয়ে কি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। কথা কি বুঝতে পারছো? তো এই যে খন্ডগুলা, এই খন্ডগুলাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খন্ড। এই ওকাজাকি খন্ডগুলাকে হচ্ছে কি করবে? একসাথে জোড়া লাগাবে ডিএনএ লাইগেজ। তাহলে কি আমাদের দুই পাশে এখন কি হলো? দেখো এই যে দুই পাশে আমাদের কি এই যে এই দিকে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে একটা সূত্রক তৈরি হলো এবং এই দিক থেকে কি, এই দিক থেকে হচ্ছে এই যে এখানে হচ্ছে কি মানে খন্ড খন্ড আকৃতিতে হবে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে উল্টা ভাবে হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে এবং এইটাও কি 5 প্রাইম থেকে
3' অভিমুখে এই যে নতুন দুইটা সূত্রক তৈরি হয়েছে, এবং এই সূত্রকগুলো এখন এই যে এখানে যে হচ্ছে যে নিউক্লিওটাইডের যে অর্ধেক বন্ধনগুলো ছিল এদের সাথে তারা হচ্ছে বন্ধন গঠন করবে। ঠিক আছে, তাহলে এদের সাথে এই যে এখানে হচ্ছে বন্ধন গঠন করে ফেলবে। কথা কি বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি এই যে এই একটা ডিএনএ থেকে এখন দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এই যে এটা চিত্রটা অনেকটা হচ্ছে এই যে এরকম হবে। তাহলে এই যে দেখো এই যে এখানে কি একটা ডিএনএ থেকে এই দেখো একটা ডিএনএ থেকে এই যে একটা ডিএনএ তৈরি হয়েছে এবং এই যে একটা ডিএনএ তৈরি হয়েছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে এই ডিএনএ এর রেপ্লিকেশনের আমরা একটা হচ্ছে চিত্র দেখি, মানে হচ্ছে একটা ছোট্ট ভিডিও আকারে, এটা হচ্ছে অ্যানিমেশন আকারে আমরা এটা দেখার চেষ্টা করি। দেখো তোমাদের এই কনসেপ্টটা যেন হচ্ছে ক্লিয়ার হয়ে যায় একদম। দেখো আচ্ছা, দেখো এই যে হেলিকেজ এনজাইম আসতেছে। ওকে, এই যে প্রথমে হচ্ছে কি ডিএনএ এর দুইটা সূত্রক ছিল, হেলিকেজ এনজাইম আসতেছে। হেলিকেজ এনজাইম কি করছে, এই যে নিউক্লিওটাইড বন্ধনগুলোকে ভেঙে দিছে এবং হচ্ছে এই যে এসএসবিপি আইসা বসছে, এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে আইসা বসছে। এটা কেন বসছে? হচ্ছে ওই যে যেন আবার হচ্ছে জোড়া লাগতে না পারে। আচ্ছা, এখন দেখো এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে কি প্রাইমার আইসা বসতেছে। ঠিক আছে, আর বিশেষভাবে মনে রাখবা প্রাইমার হচ্ছে কি প্রাইমারের মধ্যে হচ্ছে 3টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে। ওকে, প্রাইমারের মধ্যে 3টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে। এই যে দেখো এই যে এখন হচ্ছে কি করবে, এই যে প্রাইমেস এনজাইমের সহায়তায় এই যে এখানে এই যে আরএনএ প্রাইমার এসে বসতেছে। ওকে, আরএনএ প্রাইমার এসে বসতেছে এবং এই আরএনএ প্রাইমেজের মাথায় এখন হচ্ছে আরএনএ প্রাইমারের মাথায় এই যে এখন হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা এসে বসবে। ওকে, ডিএনএ পলিমারেজ 3 বসছে এবং সে কি এই প্রক্রিয়াটা সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এই যে এই প্রক্রিয়াটা সে টেনে নিয়ে আসতেছে এবং এই যে এইদিকে কি করছে, এই যে এইদিকে আবার প্রাইমার এসে যুক্ত হয়েছে এবং এই প্রাইমারের মাথায় আবার হচ্ছে এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে হচ্ছে এইদিকে আবার হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম বসছে এবং এই যে দেখো এই যে এখানে একটু ফাঁক দেখা যাচ্ছে, এই ফাঁকটা হচ্ছে ডিএনএ লাইগেস নামক এনজাইম এসে, এই যে ডিএনএ লাইগেস এনজাইম এসে এই ওকাজাকি খন্ডের মাঝখানে ফাঁকটাকে হচ্ছে পূরণ করে দিচ্ছে। ওকে, এখন হচ্ছে কি এই যে এটাও আরেকটা ডিএনএ হয়ে গেল, এইদিকে একটা ডিএনএ হয়ে যাচ্ছে এবং এইদিকে আরেকটা ডিএনএ হয়ে যাচ্ছে। এই যে ডিএনএ হচ্ছে এখন হচ্ছে এই যে এই আরএনএ প্রাইমারটাকে সরায়া ডিএনএ পলিমারেজ 1 এনজাইম হচ্ছে এই জায়গাটা দখল করে নিছে। এই যে এইদিকে একটা ডিএনএ হয়ে গেছে, এইদিকে একটা ডিএনএ হয়ে গেছে। সিম্পল। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তবু ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারে, তাহলে তোমরা হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা জানাতে পারো যে হচ্ছে এই অংশটা বুঝে নেই। ওকে, তাহলে হচ্ছে একটা খুবই জটিল প্রক্রিয়াকে আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা হচ্ছে এই যে ঘটনাটা বললাম এটা আসলে মূলত আমি এই যে এইভাবে এই মুভির ঘটনা দিয়ে বা হচ্ছে নায়ক নায়িকার ঘটনা দিয়ে এটা আমি খুব সহজে মনে রাখার এটা একটা টেকনিক। ওকে, তাহলে তোমরা চাইলে এই টেকনিক অবলম্বন করতে পারো, বা তোমরা যদি মেধাবী হও, তোমরা অবশ্যই আমার থেকে অনেক মেধাবী, তাহলে তোমরা যদি মেধাবী হও তাহলে হচ্ছে কি তোমরা খুব সহজে এই যে প্রয়োজনীয় উপাদানগুলো এগুলা কাজগুলা মনে রাখবা এবং এর ধাপগুলা মনে রাখবা ওয়ান বাই ওয়ান। আর যদি না পারো তাহলে হচ্ছে ওই ঘটনা দিয়ে মনে রাখবা। তাহলে আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা এরকম আরো অনেক কঠিন বিষয়কে আমরা খুব সহজভাবে পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।